বললো যে স্যার আমাদের কোর্স শেষ, কিন্তু আমাদের এখন যেহেতু সিটি পরীক্ষা আছে সামনে, দিতে হবে, এই জন্য আমাদেরকে যদি রিভিউ ক্লাস নেওয়া যায় তাহলে আমাদের জন্য ভালো হয়। এটা আমরাও ফিল করছি যে আসলে অনেকদিন গ্যাপ করাতে সিলেবাসের অনেক কিছুই মনে থাকার কথা না, বা যা টপিক যা পড়িয়েছি অনেক কিছুই মনে থাকার কথা না। এই জন্য আমরা ফিল করছি, টিচাররা যারা ক্লাস নিচ্ছি, যে রিভিউ ক্লাস নেওয়াটা দরকার। তো সেজন্যই আজকের এই ক্লাসটা আমরা নিচ্ছি। আজকের ক্লাসে তোমরা দুইটা ডিপার্টমেন্ট আছে এখানে, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, টিএম। এখন আমাদের টপিকস গুলোর কথা কি মনে আছে তোমাদের? কি পড়িয়েছিলাম আমি? কিন্তু আমাদের এই কোর্সের পার্টে পড়েছিলাম, সেটা নিশ্চয়ই মনে আছে তোমাদের। তো কি কি টপিকস ছিল কেউ একজন বলতে পারবে? কারো নলেজ কি আছে? বা যদি লেকচার দেখে বলতে চাও, কারোর সামনে যদি লেকচার থেকে থাকে সেটা বলতে পারো। It's 10:08. আরে, স্যার, আসসালামু আলাইকুম স্যার। বুঝতাম। স্যার, আমাদেরকে হচ্ছে ফার্স্ট লেকচারটা ছিল হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি টাইপ ডেটা টাইপ, তারপর হচ্ছে হলো আমাদের সেখানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর বেসিক কিছু নলেজ ওইখানে দেওয়া ছিল, ইন্ট্রোডাকশন টাইপ যেটা ছিল আর কি। হুম। সেকেন্ড যে চ্যাপ্টারটা ছিল সেটা ছিল হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের উপর। সেখানে হচ্ছে হলো আমরা হিস্টোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, তারপর হচ্ছে হলো ডায়াগ্রামেটিক যে প্রেজেন্টেশন গুলো ছিল সেগুলো ছিল আমাদের। হুম। তারপর হচ্ছে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি করলাম। ওইখানে হচ্ছে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো ছিল সেগুলো সলভ করানো হয়েছে। অ্যাজ ওয়েল হচ্ছিল যে ডিসপারশন, তারপর হচ্ছে মোমেন্ট স্কিউনেস, কুর্টোসিসের যে গ্রাফ গুলো ছিল, তারপর হচ্ছে আপনার ওগুলো যেভাবে আমরা বের করার যে সিস্টেম গুলো ছিল। আর লাস্টে হচ্ছে একদম লাস্টের দিকে আমরা হচ্ছে যে কোরিলেশন এবং হচ্ছে যে রিগ্রেশনের যে পার্ট গুলো ছিল আর কি। ওকে, ঠিকই বলেছো, এই টপিকস গুলোই মেইনলি ছিল, প্রধান প্রধান টপিকস গুলোর কথা বলেছো। চ্যাপ্টার ওয়াইজ যদি যাই আমরা, তাহলে বলতে হবে যে প্রথম চ্যাপ্টার ছিল ইন্ট্রোডাকশন, দেন হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, থার্ড নাম্বার চ্যাপ্টার ছিল সেন্ট্রাল টেন্ডেন্সি, ফোর্থ নাম্বার চ্যাপ্টার ছিল ডিসপারশন, ফিফথ ছিল মোমেন্টস সিকোয়েন্স কার্টোসিস, এন্ড লাস্টলি সিক্স চ্যাপ্টার ছিল আমাদের কোরিলেশন এন্ড রিগ্রেশন। আমি যদি চ্যাপ্টারের টাইটেল ধরে বলি, তাহলে আমরা এই টপিকস গুলো পড়েছি এবং এই চ্যাপ্টার গুলো কভার করেছি পার্ট এ তে। মোটামুটি পার্টের সিলেবাস এটুকুই। তো আমরা এই ক্লাসগুলো কিন্তু পুরোটাই অনলাইনে নিয়েছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা তোমাদের এই লেভেল এবং টার্ম, যেটা 201 বলছি আমরা, এটা অনলাইনে শুরু করেছিলাম। তো অনলাইনে শুরু করেছি যেহেতু আসলে ফিজিক্যালি হোয়াইট বোর্ডে পড়ানোর বা লেখানোর সুযোগ হয় না, অনলাইনই করেছি। তো তোমাদের কাছে নিশ্চয়ই লেকচার গুলো সবগুলোই আছে আশা করি, কারণ আমি সবগুলো লেকচারই দিয়ে দিয়েছিলাম সিআরদেরকে। মেল চেক করেছি এবং দেখেছি যে সিআরদের মেইলে দেয়া আছে আমার এই লেকচার গুলো। ডেফিনেটলি তোমরা শেয়ার করেছো। আর আর বাদ বাকি যে বিষয়গুলো আছে, বিষয়গুলো বলতে যেগুলো ধরে ধরে আমি তোমাদেরকে পড়িয়েছি, বিশেষ করে আমি এবার যেহেতু হোয়াইট বোর্ডে লেখাতে পারিনি, খাতায় লিখে আমি তারপরে এগুলো তোমাদের শেয়ার দিয়েছি। এখন প্রথম এবং প্রধান যে কাজটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে রিভিউ ক্লাসের মানে মূলনীতি হচ্ছে স্টুডেন্টের প্রবলেম সলভ করা। তো তোমাদের তরফ থেকে যদি কোনো টপিকস, স্পেসিফিক টপিকস কোনো প্রবলেম থেকে থাকে, সেইটা মেইনলি আমি আলোচনা করতে চাই আগে। উম, এবং ওইটার পরে বাদ বাকি কিছু আলোচনা আমি করব আমার মতো করে, এবং দেন পরীক্ষার জন্য প্রস্তুতি যেভাবে নিবা সেটার কিছু গাইডলাইন আমি বলে দিব। যেহেতু এবার আমাদের পরীক্ষাটা হবে অনলাইন, অফলাইন হওয়ার সুযোগ খুব কম দেখছি, কারণ 31শে আগস্ট পর্যন্ত আমাদের কিন্তু অলরেডি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে, এটা এরকম একটা নির্দেশনা পেয়েছি আমরা। এরপরেও হয়তো আরো বাড়তে পারে, বিকজ অফ ভ্যাকসিনটা পুরোপুরি না দেওয়া পর্যন্ত বোধহয় শিক্ষা প্রতিষ্ঠান গভর্নমেন্ট খুলতে চাইবে না, এরকমই একটা আমাদের ভিউ বোঝা যাচ্ছে। সরি। সেক্ষেত্রে আমাদের মনে হয়
আর ফিজিক্যালি এই সহসাই আসা হবে না, হয়তো এই সেমিস্টারটাও বা এই টার্মটাও আমাদের হয়তো অনলাইনে পরীক্ষাটা চালিয়ে নিতে হবে, এটা আমার ধারণা। আচ্ছা, তো এখন তোমাদের যদি কোনো স্পেসিফিক টপিকসে কোনো কিছু বোঝার কিছু থাকে বা এমন যদি থেকে থাকে যে যেটা পড়িয়েছি কিন্তু হয়তো বোঝো নাই বা বুঝেছো এখন হয়তো মানে আর ভুলে গেছো, এরকম কোনো টপিকস থাকলে সেটা একটু আলোচনা করতে চাই আগে। এরকম কোনো টপিকস কি তোমাদের কি আছে? কারো কি আছে? কারো কোনো প্রবলেম কি আছে? স্যার আমার একটু প্রবলেম ছিল। হ্যাঁ, মানবের বলো। হ্যাঁ, আহ, স্যার আমাদের হচ্ছে হলো যে গ্রাফ গুলো দেখানো হয়েছিল মানে লাইক হচ্ছে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি, পলিক্স গুলো, সেগুলো যদি আরেকবার একটু রিমাইন্ড করে দিতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেগুলো আমরা শুরু দিকে আছে, সেগুলো আমরা স্যার ওকে। স্যার আর কারো আর কারো কোনো প্রবলেম আছে? স্যার শুনতে পারতেছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, তুমি আসলে নেটওয়ার্কের কারণে ক্লিয়ার না, বাট বলো, আমি শুনতে পাচ্ছি। স্যার অজিত কার্ডটা একটু দেখা গেলে ভালো হতো স্যার। ওকে, ঠিক আছে, অজিত কাপ দেখাবো। অজিত কাপ আমাদের টপিকস আছে এবং আলোচনার মধ্যে আছে, আমরা আলোচনা করব। ওকে, আর আর কারো কোনো প্রবলেম? দুজনেই বলেছে গ্রাফিক্যাল বিষয়গুলো আলোচনা করতে। আর কারো কোনো স্পেসিফিক কোনো প্রবলেম আছে কি? স্যার চ্যাপ্টার গুলো কি স্যার ভাগ করে নিলে ভালো হয় না স্যার? একদিনে কি স্যার 6টার মধ্যে দেখাবেন নাকি স্যার আজকে 3টা আগামীকাল 3টা না, এরকম আজকে আগামী সপ্তাহে দিন গুলো পাওয়া স্যার? আজকে তিনটা টার্গেট আছে আমার, তিনটার মধ্যে সীমাবদ্ধ থাকবো। ইন্ট্রোডাকশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অ্যান্ড তোমার সেন্ট্রাল টেন্ডেন্সি, এই তিনটা চ্যাপ্টার পারি। হুম, যদি বেশি হচ্ছে তিনটা। এখন এর মধ্যে থেকেই বলো তাহলে তোমার কোনো প্রবলেম যদি থেকে থাকে, সেটা আমরা আজকে আলোচনা করবো। আগে প্রবলেম গুলো জানি, কার কি প্রবলেম, কোথায় কি প্রবলেম আছে, তাই আমাদের তাহলে আমার আলোচনা করতে সুবিধা হবে, মানে একদম ধরে ধরে আলোচনা করবো। হুম, আবার অনেকে আছে দেখা যায় যে আহ, হয়তো ওইভাবে পড়াশোনার সাথে ছিল না, কাছে নাই, এই জন্য হয়তো বলতেও পারছে না। এটা একটা বড় প্রবলেম, যে প্রবলেম যে কোথায় সেটাই জানি না। প্রবলেম না না জানাটাও হ্যালো, একটা বড়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি জুবাইর স্যার। বলো। স্যার জি স্যার। স্যার আজকে মানে ক্লাসটা স্যার কিছু স্পেসিফিক প্রবলেম সলভ করে দিয়ে স্যার। স্যার আমাদের একটা উইক টাইম দিলে আমরা মানে আপনার যদি নেক্সট উইকে আপনার রিভিউ ক্লাসটা আবার নিতে পারতেন তাহলে মনে হয় ভালো হইতো। তাহলে আমরা ফুল গিয়ারে আপনাকে কন্ট্রিবিউট করতে পারতাম। হ্যাঁ, আমি তো এটাই বললাম যে আজকে উম, একটু আলোচনা করব আমি, দেন হচ্ছে জি তোমাদের স্যার। নেক্সট যে উইক আছে, নেক্সট উইকে আমরা সেম ক্লাসেই, রিভিউ ক্লাসে আমরা বাদ বাকি প্রবলেম আলোচনা করব। তো সেক্ষেত্রে মানে আমরা হয়তো দেখা যাবে যে আজকে যতটুকু পারি কভার করবো আর কি। এখন কারো কোনো স্পেসিফিক প্রবলেম থাকলে ভালো, সেটা আলোচনা করে ফেলা যাবে। আর না থাকলে সেটা তো অবশ্যই নেক্সট ক্লাসের জন্য জমা রাখতে হবে। আমরা অবশ্যই আর একটা ক্লাস নিব। একটা ক্লাসে হবে না। আর তুমি যেটা বললা যে প্রবলেম গুলো আসলে মানে ধরতে হবে যে কোথায় প্রবলেম, অ্যাটলিস্ট তো দেখতে হবে যে আমি এখানে বুঝতেছি না বা এখানে আমার প্রবলেম আছে, তো সেটার জন্য টাইম দিতে হবে। তো আমরা নেক্সট ক্লাসে অবশ্যই জি একটা স্যার। ক্লাস করবো ইনশাআল্লাহ। আর আজকে ক্লাসে যতটুকু পারি কভার করবো। ওকে, তাহলে জি আরো স্যার, থ্যাংক ইউ। আর যদি কারো কোনো প্রবলেম না থাকে ওইভাবে, তাহলে আমরা যে দুইটা প্রবলেমের কথা বলা হচ্ছে এখানে শুরুতে, আমরা ওই দুইটা একটু আলোচনা করে নিয়ে তারপরে হচ্ছে অন্য যে আলোচনা আছে সেটা একটু করতে চাই। স্যার সিরাজুল বল। আরেকটা প্রবলেম কথা বলবো স্যার। সিরাজুলের নেটওয়ার্ক বোধহয় একটু উইক আছে, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না। স্যার শুনতে পারতেছেন আমার মানে কথা? আসছে কিন্তু
কেটে কেটে আসছে, কথা ভয়েস কেটে কেটে আসছে। তুমি আবার বেটার মনে হয় একটু মেসেজ দাও আমাকে, মানে চ্যাট বক্সে একটু এসএমএস দাও যদি ট্রাফিক কোনো ইয়ে থাকে। ওকে, তাহলে আমরা স্টার্ট করতে চাই। আমরা অ্যাকচুয়ালি দেখি আমরা আবহাওয়া খারাপ, তো এদিকে নেটের প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোমার নেটে প্রবলেম হচ্ছে, তুমি চ্যাট বক্সে চ্যাট করো, মানে মেসেজ দাও আমাকে, মেসেজ দাও, আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, তোমরা কি দেখতে পাচ্ছ এটা স্ক্রিনটা? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে কিনা ফিল করো একটু। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা একটু একদম শুরু থেকে যাই। আমাদের স্যার আপনার কথা শোনা একটু যাচ্ছে না, আসতেছে। ডিসকাস করার বিষয়, মানে আমরা এটা তো আচ্ছা, এইটা হচ্ছে রিডিং দিবা তোমরা, কিভাবে আসছে আহ, সুন্দর করে লেখা আছে জিনিসটা। এরপরে ছিল স্ট্যাটিস্টিক্স ডেফিনেশন। আশা করি রিভিউ ক্লাসের ডেফিনেশন নিয়ে নতুন করে বলার কিছু নাই, এই জিনিসগুলা অলরেডি ডিসকাস বা আলোচনা করেছি আমরা, তো এই জন্য নতুন করে আর বলতে চাই না। কাইন্ডলি আলোচনা করার একটা বিষয় হচ্ছে প্রাইমারি ডাটা, সেখানে ডেফিনেশন এবং প্রাইমারি ডাটা কালেকশনের যে পদ্ধতি সেইটা আমাদের ছিল এখানে। এইখানে আমরা ডাটা কালেকশনের পদ্ধতি আলোচনা করছিলাম, মেথড, আর একটু বলছি যে তারপরে আপনার এবার হচ্ছে দেন হচ্ছে স্কেজিউল মেথড ছিল আমাদের, স্কেজিউল মেথড ছিল আমাদের এখানে বিষয়গুলো যে কিছু সেট করা ছিল এবং একজন ব্যক্তি সরাসরি গিয়ে তার সাথে
কথা বলে আলোচনা করে নিয়েছে। স্যার, হ্যাঁ বলো। আপনার শুরুর কথাগুলো অনেক কেটে কেটে আসছে, মানে স্যার আপনার শুরুর কথাগুলো অনেক কেটে কেটে আসছে, মানে কথা খুব একটা বোঝা যায় না, মানে শুরুতে বাফারিং হচ্ছিল অনেক। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। জি স্যার, এখন হচ্ছে একটু প্রাইমারি যেটা পর স্যার আমরা কোনো কথাই ওরকম শুনিনি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আবার একটু রিপিট করছি। জি স্যার। প্রাইমারি ডাটার পরে হচ্ছে ছিল সেকেন্ডারি ডাটা। আমরা প্রাইমারি ডাটা কালেকশনের মেথড গুলো পড়ছিলাম। সেকেন্ডারি ডাটা কালেক্টের আসলে কোনো মেথড নাই স্পেসিফিক। তো প্রাইমারি ডাটা কালেকশন মেথড গুলো হচ্ছে আমরা এট এ গ্ল্যান্স বলেছিলাম যে অবজারভেশন মেথড, ইন্টারভিউ মেথড, কোশ্চেনারি মেথড, স্কেজুয়াল মেথড। তো এখানে অবজারভেশন মেথডটা ছিল কিরকম, আমরা জানি যে আহ, একেবারে অবজার্ভ করে আমরা ডাটাটাকে নিয়েছি, এখানে রেসপন্ডেন্টের প্রয়োজন পড়ে নাই। ইন্টারভিউতে রেসপন্ডেন্ট ছিল এবং সেটা ছিল দুই রকম, একটা ছিল টেলিফোন ইন্টারভিউ আর একটা ছিল আমার পার্সোনাল ইন্টারভিউ। কোশ্চেনারিতে ছিল কোশ্চেন যেটা কিনা মেইল করা হয়েছে বা ইমেল করা হয়েছে, রেসপন্ডেন্ট রেসপন্ড করে আবার ব্যাক করেছে। আর স্কেজুয়াল মেথডে হচ্ছে কোশ্চেন প্লাস টাইম সেট করা ছিল পূর্ব নির্ধারিত, এবং একজন পার্সন সরাসরি গিয়ে তার কাছ থেকে তথ্যটা সংগ্রহ করে নিয়ে আসছে। এবং ছিল আদার্স একটা মেথড ছিল। আদার্স মেথড হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস বা অন্যান্য মাধ্যমে যেভাবে আমরা তথ্য সংগ্রহ করে থাকি সেটা। এই ছিল মেইনলি আসলে ডাটা কালেকশন। এটা এবং এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। স্ট্যাটিস্টিক্স এর র ম্যাটেরিয়ালস হচ্ছে ডেটা। তো এই ডেটা যদি ঠিকভাবে কালেক্ট করা না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বাকি যে কাজকর্ম, মানে ডাটা সর্টিং বলো, তারপরে অ্যানালাইসিস বলো, প্রেজেন্টেশন বলো, কোনো কিছুই ভালো হবে না বা সুন্দর করে করা যাবে না যদি ডাটা কালেকশনটা সুন্দর করে সুচারুরূপে করা না যায়। তো এই জন্য এটার গুরুত্ব অনেক বেশি। এরপরে আমরা এখানে পড়েছিলাম অ্যাপ্লিকেশন। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে স্ট্যাটিস্টিক্স এর অ্যাপ্লিকেশন পড়েছিলাম। সেটা আলোচনা এখানে করা আছে। এইটা তোমরা দেখে নিও, এটা নতুন করে আলোচনা করব না। আমরা মেইনলি শুরুতে আলোচনা ওইভাবে করিনি, কারণ এটা হচ্ছে একদমই স্পেসিফিক তোমার সাবজেক্ট রিলেটেডও বলতে পারো। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাথে কিভাবে স্ট্যাটিস্টিক্স টুলস গুলো রিলেটেড, কিভাবে টুলস গুলো অ্যাপ্লাই করা যায়, কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয়, সেই বিষয়ে কিছু ধারণা দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা সেটা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ভ্যারিয়েবলটা সম্পর্কে ধারণা না থাকলে সেক্ষেত্রে আমরা কিন্তু ওইভাবে ডেটা সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবো না। ভ্যারিয়েবলের দুইটা ধরন ছিল, একটা ছিল কোয়ালিটেটিভ আর একটা কোয়ান্টিটেটিভ। তো কোয়ান্টিটেটিভ কে আবার মেইনলি দুইটা ভাগে ভাগ করেছি আমরা, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা কন্টিনিউয়াস। তো এই আলোচনা আসলে বিস্তর আলোচনা আমরা ভ্যারিয়েবলে আলোচনা করেছিলাম প্রায় একটা ক্লাস, এবং মেজারমেন্ট স্কেল আলোচনা করেছিলাম একটা ক্লাস। এইগুলো নতুন করে আলোচনা করতে চাই না। যদি তোমাদের কারো কোনো পড়তে গিয়ে অসুবিধা হয় সেটা আমরা অবশ্যই আলোচনা করব, কিন্তু এখন এখানে তোমার থরলি আলোচনা করার আমি এখানে পক্ষপাতী না বা দেখছি না কিছুই আছে। ঠিক আছে, আমরা চলে যাই নেক্সট চ্যাপ্টারে। আমাদের যেখানে কিছু প্রবলেমের কথা বলেছো তোমরা গ্রাফে, সেখানে চলে যেতে চাই। যে চ্যাপ্টারটা হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার, এবং সেখানে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আছে এবং কিছু গ্রাফ আছে। ওকে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এই স্ক্রিনটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে, এইখানে দেখো, এইখানে আমরা যেটা আহ, শুরুতে আলোচনা করেছিলাম, একটা র ডাটা থেকে কিভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করতে হয়, সেই জিনিসটা আমরা এখানে দেখেছিলাম। এটা অলরেডি ডান, এটা করা আছে, এবং তোমাদেরকে প্র্যাকটিস করেছিলাম আমি এখানে স্পেসিফিক ডাটা দিয়ে। সেই জিনিসটা তোমরা নিজেরাও করেছো খাতা কলমে। এরপরে যেটা আছে তোমার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। আমি একটু
তোমার সিরিয়ালি বলে যাই, তারপরে হচ্ছে স্পেসিফিক আলোচনাগুলো আমি করবো। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে গ্রাফিক্যাল, একটা ডায়াগ্রাম। গ্রাফের মাধ্যমে আমরা করে থাকি, সেটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। আর ডায়াগ্রামাটিক প্রেজেন্টেশন হচ্ছে যেটা করতে আমাদের গ্রাফের প্রয়োজন পড়ে না, গ্রাফ ছাড়াই আমরা প্রেজেন্টেশন করতে পারি। যেমন তোমার পাই চার্ট, পাই চার্ট আমরা গ্রাফ ছাড়াই প্রেজেন্ট করতে পারি। হুম, তো এটা হচ্ছে ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন। আমরা তাহলে স্পেসিফিক্যালি এখানে যে দুইটা আলোচনা আসছিল একটু আগে, যে একজন বলেছে অজীব কার্ভটা নিয়ে আলোচনা করতে, আর একজন বলেছিল যে তার গ্রাফ সম্পর্কে পুরোটা একটু ধারণা দিলে ভালো হয়। তাহলে আমরা একটু গ্রাফের মধ্যে যে ক্যাটাগরি গুলো আছে সেগুলো একটু দেখে নেই কি কি ছিল আমাদের। এখানে শুরু হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম ছিল, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, পলিগন ছিল, তারপর ফ্রিকোয়েন্সি পলিগনের পরে হচ্ছে অজীব কার্ভ ছিল, তারপরে হচ্ছে আমাদের পাই চার্ট। পাই চার্টটা হচ্ছে ডেফিনেটলি ডায়াগ্রামের মধ্যে, তার মানে গ্রাফ মেইনলি তিনটা, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি, পলিগন। আর ডায়াগ্রামের মধ্যে আমরা আলোচনা করেছিলাম দুটো, একটা ওয়ার্কআউট দেখে আসি আমরা ক্লাসে যে ওয়ার্কআউট গুলো করেছিলাম সেগুলো একটু যেতে চাই। এখানে আমরা দেখেছি এই যে দেখা যাচ্ছে এটা। জি স্যার। আচ্ছা দেখো, এখানে কিন্তু একটা ডেটা দেয়া আছে, এটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলা যায়। এখান থেকে কি বলছে তোমাকে, রিপ্রেজেন্ট দ্য ডেটা বাই হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম আঁকতে বলেছে। তো দেখো এখানে হিস্টোগ্রাম আঁকার আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যালটা কত? ক্লাস ইন্টারভ্যালটা ছিল আমাদের এখানে 10, ইকুয়াল, মানে প্রত্যেকটা ক্লাস ইন্টারভ্যালই সমান 10 করে, 30 থেকে 40, 40 থেকে 50, 60 হবে। তাহলে আমরা প্রথমে যেটা দেখেছি সেটা হচ্ছে ইকুয়াল ক্লাস। এখানে দেখো আমরা দুইটা এক্সিস পেয়েছি, একটা হচ্ছে একটা ওয়াই এক্সিস। তো এক্স এক্সিসে হচ্ছে আমাদের ক্লাস যেটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করেছি আমরা বা দিয়েছি, আর ওয়াই এক্সিসে হচ্ছে আমাদের নাম্বার অফ স্টুডেন্টস যেটা ছিল। আমরা ডিস্ট্রিবিউশনে দেখে আসি যে এখানে আমার স্টুডেন্ট দেয়া আছে 6, 15, 40, 25, 10, 4। তো আমরা প্রত্যেকটা ক্লাসের এগেনস্টে যে নাম্বার অফ স্টুডেন্টস আছে সেটাকে রিপ্রেজেন্ট করেছি একটা বার দ্বারা, এবং এটাকে রেক্ট্যাঙ্গেল বলা যায়, রেক্ট্যাঙ্গেল দ্বারা, এবং একটা রেক্ট্যাঙ্গেলের সাথে আরেকটা রেক্ট্যাঙ্গেল একদম ঘেঁষে, কোনো গ্যাপ না রেখে ঘেঁষে আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল এঁকেছি। আঁকার পরে কিন্তু আমরা পেয়েছি কি টোটাল একটা হিস্টোগ্রাম। ওকে, তাহলে এটা ছিল ইকুয়াল ক্লাস ইন্টারভ্যালের জন্য। ফর আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল আমরা এখানে দেখেছিলাম এরকম একটা ডিস্ট্রিবিউশন ছিল আমাদের। ওই সেম ডিস্ট্রিবিউশনটাই বা সেম এক্সাম্পলটাকে আমরা একটু মডিফাই করে একটু নিয়েছি। যেমন ক্লাস ইন্টারভ্যাল আনইকুয়াল কিভাবে, এখানে দেখো 30 থেকে 40, এরপরে আছে 40 থেকে 60, দেন আছে 60 থেকে 70। এখানে হচ্ছে আনইকুয়ালিটিটা শো করছে। কিভাবে, যে প্রথমে ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 10, তারপর 20, তারপর আবার 10, তার মানে ইউনিফর্ম না, ক্লাস ইন্টারভ্যালটা ইউনিফর্ম না। তো এই
টাইপের হিস্টোগ্রাম যদি আমরা আঁকতে চাই সেক্ষেত্রে সরাসরি নাম্বার অফ স্টুডেন্ট বা ফ্রিকোয়েন্সি দিয়ে আঁকাটা মুশকিল। আমাদের যেটা করতে হয় এক্সট্রা একটা কলাম করে নিতে হবে ডেনসিটি। ডেনসিটিটা কিভাবে বের করবো আমরা? ডেনসিটিটা বের করার নিয়ম হচ্ছে ফ্রিকোয়েন্সি বাই ক্লাস ইন্টারভেল। ফ্রিকোয়েন্সিকে ইন্টারভেল দ্বারা ভাগ করে একটা কলাম পাবো, সেটাকে আমরা বলছি ডেনসিটি। মানে এই ডেনসিটিটা মেইনলি আমার হিস্টোগ্রামের ভিতরে যে রেক্টাঙ্গেলের ডেনসিটি, সেই জিনিসটা আমরা এখান থেকে বের করে এইটাকে আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করতে চাই। তো এখানে তফাৎটা হচ্ছে আগেরটার সাথে এখানে তফাৎ হচ্ছে আগেরটা ওয়াই এক্সিসে আমরা দিয়েছিলাম ফ্রিকোয়েন্সিকে, আর এখানে ওয়াই এক্সিসে দিব ডেনসিটি। তো সেটা দেখো আমরা এইখানে এঁকেছি। এক্স এক্সিসে ঠিক যথারীতি আগের মতো ক্লাস আছে, আর ওয়াই এক্সিসে হচ্ছে ডেনসিটিটা আমরা রিপ্রেজেন্ট করেছি। এবং এইখানে আমরা অনেক কিছু আলোচনা করেছিলাম, এই যে 0 এর পরে ডান দিকে একটা জিগজ্যাগ সাইন আছে এটা, এরপরে গ্রাফের যে তোমার মেজারমেন্ট বা গ্রাফের যে স্কেল তুমি লিখবা সেইটা একটা বিষয় আছে এখানে, সেটা আমরা বলেছিলাম যে এখানে ডান পাশের টপ কর্নারে লিখতে হবে। তো এই বিষয়গুলো তোমরা জানো অলরেডি, এগুলো নিয়ে আর ফার্দার আলোচনা করবো না। মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে হিস্টোগ্রামের একটা হচ্ছে ইকুয়াল ক্লাস ইন্টারভেল, একটা আনইকুয়াল ক্লাস ইন্টারভেল। ইকুয়াল ক্লাস ইন্টারভেলের জন্য আমরা এক রকমের আঁকি, আনইকুয়াল ক্লাস ইন্টারভেলের জন্য ভিন্ন রকম। সেটা কি? সেখানে আমরা ফ্রিকোয়েন্সি ডেনসিটিটাকে প্লট করি। আচ্ছা, এরপরে আমরা চলে যাই পরবর্তীতে ফ্রিকোয়েন্সি পলিগন। পলিগন আঁকতে গেলে আমাদের যেটা করতে হবে যে মিড ভ্যালু বের করে নিতে হবে। আমরা সেখানে মিড ভ্যালুটা ফ্রিকোয়েন্সির সাথে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের সাথে বের করে নিয়েছি। প্রত্যেকটা ক্লাসের মিড ভ্যালু কিভাবে বের করবো? ক্লাসের আপার লিমিট এবং লোয়ার লিমিটের অ্যাভারেজ। তো 30 to 40 এই ক্লাসের অ্যাভারেজ হচ্ছে 35, এটা হচ্ছে এই ক্লাসের মিড ভ্যালু। মিড ভ্যালু গুলোকে বের করে নিয়েছি। ওকে, তো এটাকে আঁকতে হয় কিভাবে আমরা একটু দেখি। এখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে এঁকেছি এক্স এক্সিসে দিয়েছি মিড ভ্যালু গুলো, আর ওয়াই এক্সিসে দিয়েছি নাম্বার অফ স্টুডেন্ট, তার মানে ফ্রিকোয়েন্সি। তো পলিগন। আর একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো। স্যার, যদি আমাদের ওই ক্লাস ইন্টারভালটা যদি স্যার ধ্রুবক না হয়, তাহলে হ্যাঁ। এই মিড পয়েন্ট কি একই মেথডে বের করব? একই মেথডে। যদি এখানে যদি ইয়ে না হয়, তোমার ইকুয়াল না হয় ক্লাস ইন্টারভেলটা, তুমি সেই মেথডই করবা। মিড ভ্যালুটা আচ্ছা, আচ্ছা। জাস্ট আপার লিমিট লোয়ার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ দিবা, একবার সেট করবা। আচ্ছা, ঠিক এক্ষেত্রে আছে। সিস্টেম সেম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। ওকে, তাহলে আমরা মিড ভ্যালু গুলো লিখলাম আর নাম্বার অফ স্টুডেন্ট লিখলাম। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসের যে ফ্রিকোয়েন্সি আছে এবং মিড ভ্যালু আছে, সেই মিড ভ্যালু বরাবর ফ্রিকোয়েন্সিটাকে আমরা এখানে লোকেট করব গ্রাফে। লোকেট করার পরে দেন হচ্ছে আমরা কি করব যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যোগ করব, একটা বিন্দু সাথে আরেকটা বিন্দুকে যোগ করব স্ট্রেট লাইন স্কেল দিয়ে, স্ট্রেট লাইন একে। তো স্ট্রেট লাইন একে আমরা যখন যোগ করব তখন এটা একটা শেপ আসবে জাস্ট লাইক দিস। এখানে যে আমরা এঁকেছি, আঁকার পরে এটা কিন্তু কমপ্লিট হবে না। তোমার দুই পাশে নিচের দিকে দেখো এক্স এক্সিস এর সাথে দুই পাশে দেখবা যে ফাঁকা থাকবে। তো এটাকে যদি পলিগন করতে হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে তোমার এক্স এক্সিস এর সাথে মিলিয়ে দিতে হবে এটা। আমরা একটা দেখো এখানে ডটেড লাইন দিয়েছি, জাস্ট যেখানে শেষ হয়েছে তার পরবর্তী যে তোমার মিড পয়েন্ট পাওয়া যাবে সম্ভাব্য, সেখানে আমরা একটা ডটেড লাইন দিয়ে অ্যাড করে দিব। এবং যেখান থেকে শুরু করেছি, যেমন 35 দিয়ে শুরু করেছি, এটাকে পিছন দিকে বাড়িয়ে 25 পর্যন্ত গিয়ে আমরা একটা ডটেড লাইন দিয়ে অ্যাড করে দিব। অ্যাড করে দিলে এটা একটা কি হবে? সীমাবদ্ধ ক্ষেত্র হবে। মানে বহুভুজ ইংরেজিতে পলিগন। তো যদি সংজ্ঞা বলতে যাই তাহলে বলতে হবে এভাবে যে তোমার বহু বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। তো যখনই তুমি এক্স এক্সিস এর সাথে এটাকে অ্যাড করে দিবে ডটেড লাইন দিয়ে, তখন এটা হবে একটা সীমাবদ্ধ ক্ষেত্র, তখনই এটা হবে তোমার পলিগন। এবং এভাবে পলিগনটাকে
আমরা কমপ্লিট করব, ঠিক আছে? তো এটার সাথে আরেকটু বলে রাখি, ফ্রিকোয়েন্সি কার্ভ নামে একটা বিষয় আছে যেটা গুরুত্বপূর্ণ আসলে। এটা মানে আলাদাভাবে আমি লিখি নাই বা আলোচনা করি নাই, বা তোমার লেকচারে মেনশন করে নাই, এই কারণে যে ফ্রিকোয়েন্সি পলিগন দিয়েই মূলত এটা আলোচনা করার সুযোগ আছে। তো আমি একটু বলে রাখি যে কার্ভ যদি আঁকতে বলে তখন কিন্তু বিষয়টা একটু ভিন্নভাবে আঁকতে হবে। যে মিড ভ্যালু ঠিক আছে, মিড ভ্যালু আমাদের লাগবে, এবং আমরা এখানে পলিগন আঁকতে গিয়ে যেরকম তোমার স্ট্রেট লাইন এঁকেছি একটা বিন্দুর সাথে একটা বিন্দুতে, ফ্রিকোয়েন্সি কার্ভ যদি আঁকতে বলে তখন কার্ভ আঁকতে গিয়ে তোমরা আর স্ট্রেট লাইন আঁকবে না। সেক্ষেত্রে যেটা করবা যে কার্ভ করতে হবে। কিভাবে? যে ফার্স্ট যে পয়েন্টটা আছে 35 এর এগেইনস্টে, এখান থেকে শুরু করবা, পেন্সিল বা কলম যাই দিয়ে আঁক না কেন, এখান থেকে শুরু করে তুমি ফ্রি হ্যান্ডে আঁকবে। ফ্রি হ্যান্ডে প্রত্যেকটা পয়েন্ট টাচ করে তুমি কমপ্লিট করবে। তখন যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ। তো কার্ভের বিষয়টা যেহেতু তোমার এখানে আসছে, আর একটু বলি যে ফ্রিকোয়েন্সি পলিগনের মতো তোমার এক্স এক্সিস এর সাথে যুক্ত করে দেওয়ার দরকার নাই। যদি ফাঁকা থাকে ফাঁকা থাকবে, ঠিক আছে? তোমার জয়েন করার প্রয়োজন পড়বে না যদি আমাদের কার্ভ আঁকতে বলে বা আমরা যদি কার্ভ আঁকি। তো কার্ভ আমাদের প্রয়োজন পড়বে, আমরা পার্ট বিতেই দেখা যাবে যে কার্ভের প্রয়োজন আছে। আমরা যখন ডিস্ট্রিবিউশন পড়েছি, নরমাল ডিস্ট্রিবিউশন তোমাদেরকে পড়ানো হয়েছে বা আবার হয়তো স্যার রিভিউ করবে, সেখানে কিন্তু কার্ভ আসবে, বা যে কোনো ডিস্ট্রিবিউশন আঁকতে গেলেই তোমার এই যে ফ্রিকোয়েন্সি কার্ভের বিষয়টা আসে। আশা করি তোমরা এই ফ্রিকোয়েন্সি পলিগনটা পুরোপুরি ভাবে আবারও বুঝতে পেরেছো এবং কার্ভটাও কিভাবে আঁকতে হয় সেটা জেনেছো। এরপরে আমরা চলে যাচ্ছি অজীব কার্ভে। অজীব কার্ভ মূলত এইটা আমাদের। তো এইখানে যাওয়ার আগে আমরা একটু ডেটাটা দেখে আসি। অজীব কার্ভ আসলে দুই রকমের হয়, একটা হচ্ছে লেস দ্যান আর একটা মোর দ্যান। তো লেস দ্যান এর জন্য আমরা লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আগে বের করে নিই, এবং মোর দ্যান অজীব কার্ভের জন্য মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে নিই। তো সেটা কিভাবে করতে হয় সেটা দেখো। এটা বোধহয় নতুন করে আর শেখানোর দরকার নেই, এটা অলরেডি আমরা জানি যে একটা ফ্রিকোয়েন্সির সাথে পরবর্তী ফ্রিকোয়েন্সিকে যোগ করে করে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করি। যেমন প্রথম ফ্রিকোয়েন্সি হচ্ছে 6, এর সাথে আমি 15 যোগ করলাম 21, তারপরে 40 যোগ করলাম 61। এইভাবে যোগ করে করে আমরা লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম। আর মোর দ্যানটা হচ্ছে উল্টা। উল্টা কিভাবে? যে আমি নিচ থেকে শুরু করব, নিচে সর্বশেষ যে ফ্রিকোয়েন্সি আছে সেটাকে লিখবো, যেমন 4, তারপরে তার উপরের যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটাকে অ্যাড করব 10, তখন 14 হবে। 14 লিখলাম, তার উপরে যে 25 আছে এটাকে যোগ করে 39, এভাবে আমি পেয়ে যাব। তো দুইটা কলাম পাওয়ার পরে এরপরে কাজ হচ্ছে গ্রাফ। এখন গ্রাফে যাওয়ার আগে আরেকটা বিষয় একটু বলে রাখি, যখন লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে আমি কার্ভ আঁকবো, লেস দ্যান টাইপ অজীব কার্ভ আঁকবো, তখন আমার ব্যবহার করতে হবে ক্লাসের আপার লিমিট। আমি আবারও বলছি, লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে যখন আমি লেস দ্যান অজীব কার্ভ আঁকবো তখন ইউজ করতে হবে ক্লাসের আপার লিমিট। আর যখন মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ব্যবহার করব তখন ব্যবহার করতে হবে ক্লাসের লোয়ার লিমিট। এখন এইটা কেন, এটার ব্যাখ্যা কিন্তু আমি ক্লাসে দিয়েছিলাম। ক্লাসে দিয়েছিলাম। তো তোমাদের মধ্য থেকে একটু জানতে চাই, তোমাদের কার মনে আছে কিনা যে এটা কেন, লেস দ্যানের সময় আপার লিমিট কেন, মোর দ্যানের সময় লোয়ার লিমিট কেন? এটার ব্যাখ্যা কি তোমরা কি বলতে পারবে? এনিওয়ান? কারো মনে নেই? স্যার এর হচ্ছে মানে আপার লিমিট বা লোয়ার লিমিটের নিচে আর কোনো ভ্যালু থাকে না। সাপোজ হচ্ছে 1.5 থেকে শুরু হয়েছিল, সো লেস দ্যান 1.5 এ তো আর আমাদের কোনো ভ্যালু নেই। 1.5 আসছে কোত্থেকে ভাই? বাট মানে স্যার আমি
বোঝানোর জন্য আর কি, যে মানে সাপোজ যদি আমাদের কোনো একটা মানে ইন্টারভাল দেওয়া থাকতো, সো হয় হচ্ছে আপার লিমিটের নিচে বা হচ্ছে আপার লিমিটের নিচে সাপোজ আমাদের কোনো ভ্যালু নেই, হ্যাঁ, এরকম কিছু ছিল। আচ্ছা আমি আমি বলছি, যেমন যখন লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ব্যবহার করবো, যেমন 6, 21, 621 এগুলো ব্যবহার করবো, তো এটার জন্য আপার লিমিট কেন? কারণ হচ্ছে দেখো, সিক্সটা বিলং করে কোথায়, কার মধ্যে? সিক্সটা বিলং করে 30 to 40 এর মধ্যে। তো 40 পর্যন্ত কিন্তু 6টা ফ্রিকোয়েন্সি বা নাম্বার অফ স্টুডেন্ট আছে। এরপরে যখন 21 এ আসবা তুমি, 21 বিলং করে কার মধ্যে? 21 বিলং করে 50 এর মধ্যে। তার মানে এটা যদি কিউমুলেটিভ 30 থেকে 50, তার মানে এটাকে আমরা লেস দ্যান 50 বলতে পারি। লেস দ্যান 50 আমার নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কত? 21। লেস দ্যান 46, লেস দ্যান 50, 21, তারপর লেস দ্যান 60, 61, এরকম ভাবে। তো যেহেতু আমরা লেস দ্যান ইউজ করছি, এই কারণে আপার লিমিটটাকে ব্যবহার করতে হবে। আবার যখন মোর দ্যানে আসো, দেখো মোর দ্যান 30 অর মোর, মানে 30 বা তার বেশি নাম্বার পেয়েছে কতজন? অলমোস্ট অল, সবাই। তাহলে এখানে তোমার 100 লিখতে হবে, এবং সেখান থেকে তুমি প্রথম ক্লাসের যে ফ্রিকোয়েন্সি আছে 6, সেটাকে বাদ দিবা, 94 পাবা। তবে এই 94 যে ফ্রিকোয়েন্সি সেটা পাবা মেইনলি 40 অর মোর, ঠিক আছে, 40 বা তার বেশি। তো এইভাবে করে যেহেতু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাই তোমার বের করা হয়েছে এরকম ভাবে হিসাব করে, এই জন্য আমরা লোয়ার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ব্যবহার করার সময় আপার লিমিট ইউজ করবো, আর মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ব্যবহার করার সময় লোয়ার লিমিট ইউজ করবো। এটা হচ্ছে মেইন প্রিন্সিপাল। আশা করি তোমাদের কনফিউশন যাদের আছে বা ছিল এটা কেটে গেছে। আমরা এবার অজীব কার্ভে যাই। অজীব কার্ভ আমরা এখানে এঁকেছি দুইটা। যখন লেস দ্যান অজীব কার্ভ এঁকেছি তখন দেখো লিমিট থেকে শুরু, আবার যখন মোর দ্যান অজীব কার্ভ এঁকেছি তখন শুরু করেছি 30 থেকে, এবং দুইটা একটা পয়েন্টে সে ক্রস করেছে, এবং সেই ক্রসিং পয়েন্ট দেখো, ক্রসিং পয়েন্ট থেকে আমরা দুইটা রেখা এঁকেছি। একটা হচ্ছে এক্স এক্সিসের সমান্তরালে, যেটা কিনা ওয়াই এক্সিসে গিয়ে কাট করেছে, এবং এটা হচ্ছে তোমার ডেফিনেটলি n/2 মানে হচ্ছে ফ্রিকোয়েন্সির অর্ধেক। আমার টোটাল ফ্রিকোয়েন্সি ছিল এখানে 100, তার অর্ধেক হচ্ছে 50। এবং আর একটা রেখা এঁকেছি এক্স এক্সিসের উপরে লম্ব এঁকেছি। লম্ব যখন আঁকলাম তখন সেটা এসে একটা পয়েন্টে কাট করলো, এবং এটা হচ্ছে 50 থেকে 60 এই ক্লাসের মধ্যে। এবং যে পয়েন্টে এসে কাট করেছে এই পয়েন্টটাকে আমরা বলছি কি, এই পয়েন্টটাকে আমরা বলছি মেডিয়ান। তার মানে অজীব কার্ভ থেকে আমরা চাইলে মেডিয়ান আঁকতে পারি, ঠিক আছে। এটা আমরা আলোচনা করেছিলাম, এবং এটা আমরা জানি কিভাবে করতে হয়। তো এটা হচ্ছে অজীব ছিল আমাদের, অজীব কার্ভের আলোচনা ছিল। এরপরে যেটা আছে আমাদের হচ্ছে, সেটা হচ্ছে পাই চার্ট। পাই চার্টের যে মেকানিজম সেটা হচ্ছে, আমাদের যে ডিস্ট্রিবিউশনটা দেয়া থাকবে সেটার সাথে একটা কলাম করতে হবে, এক্সট্রা কলাম, যেখানে আমরা অ্যাঙ্গেল ক্রিয়েট করব। প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির এগেনস্টে এক একটা অ্যাঙ্গেল থাকবে, অ্যাঙ্গেল তৈরি করতে হবে। এবং সেটা তৈরি করার নিয়মটা কি, যে আমরা ফ্রিকোয়েন্সিটাকে মাল্টিপ্লাই করব 360 দিয়ে, আর ডিভাইড করব আমরা টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দিয়ে। তার মানে অ্যাঙ্গেল থিটা ইকুয়ালস টু হচ্ছে f/n। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এন হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, মাল্টিপ্লাই 360। এখানে 360টা লেখার জায়গা ছিল না বিধায় একটু লিখতে পারি নাই, বাট পরবর্তীতে লিখেছি কলামের ভিতরে। তো 360 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তো এইভাবে প্রত্যেকটা রেশিওকে মাল্টিপ্লাই করলে যেটা পাওয়া যাবে, যে সংখ্যাটা পাওয়া যাবে, সেটা মেইনলি হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল গুলো এখানে ক্রিয়েট করা থাকবে। আমরা এখান থেকে পেয়েছি 90, 75, 60, 60, 45, 30। ওকে,
তো এখানে পেয়েছি এবং এখান থেকে আমরা পরবর্তীতে আহ, এই যে অজীব কার্ভ আঁকার নিয়মটা হচ্ছে একটা স্যার চাঁদার সাহায্য নিয়ে আমরা যে অ্যাঙ্গেল গুলো পেয়েছি ক্রিয়েট করেছি, সেই অ্যাঙ্গেল ধরে ধরে চাঁদার সাহায্যে একটা পোর্শন আমরা আঁকবো। আঁকার পরে সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য একটু কাজ করেছি এখানে, আলাদাভাবে মার্ক করে দিয়েছি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তোমার আঁকতে হবে আমাদের পাই চার্ট। তো পাই চার্টের ব্যবহার করতে গিয়ে আমরা বলেছিলাম যে তোমার পাই চার্ট ব্যবহার করি কোথায়, বিশেষ করে ক্যাটাগরিক্যাল ডাটার ক্ষেত্রে, এবং যেখানে দেখি আমরা একটা সামগ্রিক একটা বাজেট বা সামগ্রিক একটা কোনো বিষয়ের পার্ট গুলোকে আমরা আমাদের উপস্থাপন করতে হয়, পার্ট গুলোকে উপস্থাপন করতে হয় বোঝানোর জন্য, তখন আমরা মেইনলি পাই চার্টটাকে ইউজ করে থাকি বা পাই চার্টের ব্যবহার সেখানে করে থাকি। ঠিক আছে, তো এই গেল পাই চার্ট। আর একটা ডায়াগ্রাম সেটা হচ্ছে বার ডায়াগ্রাম। আমরা এখানে সিম্পলি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এশিয়া 5টা কান্ট্রি, সেখানে তারা নির্দিষ্ট ইয়ারে ওডিআই খেলেছে কয়টা, সেটা এখানে দেয়া আছে, তারপর সেখান দেয়া আছে, এবং সেখান থেকে এইভাবে করে আমরা একটা ডায়াগ্রাম এঁকেছি, যেটাকে আমরা বার ডায়াগ্রাম বলছি। তো এইটা ডায়াগ্রাম এই কারণে যে এটা চাইলে তুমি গ্রাফ ছাড়া আঁকতে পারো, যদি স্কেলিংটা সুন্দর করে করো। কম্পিউটার স্কেলিং নির্ভুলভাবে করতে পারে, সেক্ষেত্রে সে গ্রাফ ছাড়াই আঁকতে পারে। বা আমরা যদি স্কেল দিয়ে মেপে নির্ভুলভাবে আঁকতে পারি, তাহলে এটাকে ডায়াগ্রামে এইভাবে আঁকা সম্ভব। আর যদি কেউ মনে করে যে না আমার ভুল হতে পারে, সেক্ষেত্রে গ্রাফে আঁকাটা সেভ। গ্রাফে আঁকা যায় চাইলে। এটা নিয়ে অনেকের মধ্যে ইয়ে আছে, কি বলে, দ্বিমত আছে। দ্বিমত আছে কিরকম, যে কেউ কেউ বলছে এটা ডায়াগ্রাম, যেহেতু ডায়াগ্রামে আঁকবে গ্রাফ ছাড়া। আবার অনেকে বলছে না, যেহেতু হাতে আঁকলে ভুল হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমার গ্রাফে আঁকাটা সেভ। তো দুটাই রাইট, দুটার পক্ষে যুক্তি আছে। তো আসলে এখন তো আসলে আমরা এই জিনিসগুলো হাতে এঁকে শিখছি। আমরা যখন প্র্যাকটিক্যালি কোথাও কাজ করব, তখন তো আর আমাদের হাতে করতে হবে না, হাতের স্পর্শ ছাড়াই আমরা পারবো। পিসিতেই আমরা এগুলো করতে পারবো, কম্পিউটার এগুলো দিয়ে দিবে সুন্দর করে। তো সেক্ষেত্রে নির্ভুল ভাবে আমাদের এটা পাওয়ার সুযোগ আছে। তো এই হচ্ছে গ্রাফ অ্যান্ড ডায়াগ্রামস এর মূল আলোচনাটা ছিল। আমাদের এই চ্যাপ্টারটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গ্রাফ অ্যান্ড ডায়াগ্রামস এর মধ্যেই সীমাবদ্ধ আছে, এবং এটা আমাদের এখানেই শেষ হয়েছে। তো এর মধ্যে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে গ্রাফ নিয়ে বিশেষ করে, তাহলে করতে পারো। আরো কোনো কোশ্চেন কি আছে গ্রাফ নিয়ে? চ্যাট বক্সে একটা কোশ্চেন আছে। চ্যাট বক্স দিয়েছো দেখি ধরো। কোশ্চেনটা হচ্ছে হিস্টোগ্রাম, পলিগন, অজিব কার্ভ এগুলার ক্ষেত্রে কোশ্চেন পেপারে যদি ক্লাস ইন্টারভেল ইনক্লুসিভ থাকে, তাহলে কি আমাকে এক্সক্লুসিভ করে নিতে হবে? হ্যাঁ, এই কোশ্চেনের অ্যান্সার যদি এক কথাই দেই, তাহলে হচ্ছে ইয়েস। ঠিক আছে, যদি ইনক্লুসিভ থাকে, হিস্টোগ্রাম, পলিগন, অজিব কার্ভ এগুলোর ক্ষেত্রে যদি তোমার ক্লাস ইন্টারভেলে ইনক্লুসিভ থাকে, তাহলে তোমাকে এক্সক্লুসিভ করে নিতে হবে। ঠিক আছে, আপনি কি কোশ্চেন অ্যান্সারটা দিতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, কারণ
এক্সক্লুসিভ করা ছাড়া উপায় নাই, এটা তোমার এক্সক্লুসিভ করা ছাড়া অন্যভাবে তুমি এটা আঁকতে পারবে না। কারণ হিস্টোগ্রামের মূল নীতিটাই হচ্ছে তুমি একটা রেক্টাঙ্গেল আরেকটা রেক্টাঙ্গেলের সাথে তোমার লাগিয়ে আঁকতে হবে, গ্যাপ রাখার সুযোগ নেই বা ফাঁকা রাখার সুযোগ নেই, ফাঁকা থাকলে সেটা হিস্টোগ্রাম হবে না। তোমার অজিব কার্ভেও তাই, ফ্রিকোয়েন্সি পলিগনেও তাই। তো এখানে তোমরা অবশ্যই যদি ইনক্লুসিভ ক্লাস ইন্টারভাল থাকে এক্সক্লুসিভ করে নিতে হবে। ওকে, আর কারো কোনো আলোচনা যদি না থাকে আমরা তাহলে নেক্সট চ্যাপ্টারে যেতে চাই। আমাদের একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। আমরা দেখি সেটা কোথায় আছে। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এই চ্যাপ্টারটা আসলে পুরোটা থিওরিটিক্যাল, ম্যাথমেটিক্যালও বটে, এখানে অনেক প্র্যাকটিস আমরা করেছি। যে ডাটার মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে নরমালি, সেটা হচ্ছে সেন্ট্রাল ভ্যালুর দিকে আসতে চায় সবগুলো ডাটাই, সবগুলো ভ্যালুই। এইটা টেন্ডেন্সিটাকে আমরা বলছি সেন্ট্রাল টেন্ডেন্সি। এখানে 5টা মেজার আছে সেন্ট্রাল টেন্ডেন্সি: অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান এবং মোড। ঠিক আছে, তো এইখানে আবার ডাটার বিষয় আছে, গ্রুপ ডাটা এন্ড গ্রুপ ডাটা, 2 ধরনের ডাটা আছে। তো গ্রুপ ডাটার জন্য একরকম আমরা ফর্মুলা ইউজ করি এবং আনগ্রুপ ডাটার জন্য ভিন্ন রকম ফর্মুলা আছে আমাদের use করি। তোমাদের এই লেকচারটা সবার কাছে আছে এবং ওয়ার্কআউট করে দেওয়া আছে। তারপরেও কিছু বিষয় যেগুলো আমরা এখানে মূল মূল পয়েন্ট সেগুলো একটু বলে দিই। যেমন জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিনে দেখো, জিওমেট্রিক মিনের মূল ফর্মুলাটা হচ্ছে এরকম: নন জিরো পজিটিভ অবজারভেশন থাকতে হবে। এখানে জিরো থাকলে বা নেগেটিভ থাকলে অসুবিধাটা কি সেটা আমরা একটু বলে রাখি। জিরো থাকলে, জিরোর সাথে তুমি যাই মাল্টিপ্লাই করো না কেন সব জিরো হয়ে যাবে, তো জিরো অ্যাকসেপ্টেবল না। আর নেগেটিভ থাকলেও বিপদ আছে, বিপত্তি আছে। নেগেটিভ যদি থাকে তাহলে তোমার সেটার কেয়ার nth রুট করা যায় না, স্কয়ার রুট বলো, কিউব রুট বলো, ফোর্থ রুট বলো, করা যায় না। এই জন্য আমরা এখানে যেটা পেয়েছি যে নন জিরো পজিটিভ অবজারভেশন হইতে হবে। মূল যে ফর্মুলা সেটা হচ্ছে শুরুটা যে cos x1 মাল্টিপ্লাই x2 মাল্টিপ্লাই xn এর উপরে nth রুট 1/nth রুট আমরা এখানে মূল ফর্মুলা হিসেবে পেয়েছি। এটাকে সিম্পলিফাই করে লগারিদম নিয়ে সিম্পলিফাই করা যায়। সিম্পলিফাই করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যান্টিলগ সামেশন লগ xi/n। এটা হচ্ছে আনগ্রুপ ডাটার জন্য ফর্মুলা। একইভাবে গ্রুপ ডাটা যেটা দেখা যায় এখানে দেখো, গ্রুপ ডাটা যেটা পেয়েছি সেটা হচ্ছে তোমার x1 পাওয়ার f1। এখানে x1 টা হচ্ছে ফার্স্ট ক্লাসের মিড ভ্যালু বা মিড পয়েন্ট, সেটার উপরে পাওয়ার হচ্ছে ফ্রিকোয়েন্সি, প্রথম ক্লাসের যে ফ্রিকোয়েন্সি সেটা, মাল্টিপ্লাই সেকেন্ড ক্লাসের যে মিড ভ্যালু সেটার উপরে পাওয়ার সেকেন্ড ক্লাসের ফ্রিকোয়েন্সি। এইভাবে করে আমরা একটা রেজাল্ট পাবো। সেটাকে আবার nth রুট করতে হবে, 1/N রুট। তো এখানে ক্যাপিটাল N হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। তো এটাকেও বেসিক ফর্মুলা ধরে আমরা সিম্পলিফাই করতে পারি, অ্যান্টিলগ সামেশন fi log xi/N। তো এইভাবে করে আমরা সিম্পলিফাই করি। সিম্পলিফাই করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সিম্পলিফাইড যে ফর্ম আছে, সিম্পলিফাইড ফর্মটাকে ব্যবহার করাটা সহজ। টেবিল দিয়ে বলো বা ক্যালকুলেটরে বলো, ক্যালকুলেশন করে বলো, এইটার ইউজটা হচ্ছে সহজ। এই কারণে আমরা এটাকে এখানে তোমার সিম্পলিফাইড ফর্মটা ইউজ করি, লিখে রাখছি এবং এটাকেই মেনলি ইউজ করি। আচ্ছা, এইগুলা জিওমেট্রিক মিন। হারমোনিক মিনে আসো, হারমোনিক মিনেও ফর্মুলাটা একটু ডিফারেন্ট। n/1/x1 + 1/x2 + up to 1/xn ইকুয়ালস টু হচ্ছে n/summation of 1/xi। এটা হচ্ছে আনগ্রুপ ডাটার জন্য। গ্রুপ ডাটার জন্য ঠিক তাই, ফ্রিকোয়েন্সি আছে এখানে থাকবে f1/x1 + f2/x2
নিচে, এবং ফাইনালি ইকুয়াল টু ক্যাপিটাল ডিভাইডেড বাই সামেশন i raised to 1 to n fi by xi। এইখানেও একটা কথা প্রযোজ্য, এখানে নেগেটিভ ভ্যালু যদিও থাকে কোনো অসুবিধা হয় না, কিন্তু জিরো থাকলে সমস্যা আছে। জিরো থাকলে সমস্যাটা কি, যেমন ধরো f1 বাই x1, এখানে x1 হচ্ছে যদি জিরো আসে বা জিরো থেকে থেকে, বা প্রথম ফর্মুলাটার ক্ষেত্রে ধরো x1 এর মান যদি জিরো আসে, তো সামথিং বাই জিরো, সামথিং বাই জিরো, জিরো দ্বারা যদি কোনো কোনো কিছু ভাগ করো, তাহলে সেটা কি হয়, রেজাল্ট কি হয় ম্যাথমেটিক্যালি? স্যার আনডিফাইন্ড। আনডিফাইন্ড। আনডিফাইন্ড হলে সেটা নিয়ে তো আর আসলে কোনো কাজ করা যায় না, করা যায় না। তো এই জন্য জিরো যদি ভ্যালু থাকে, সেক্ষেত্রে আমরা হারমোনিক মিনটা আর করতে পারি না। এইগুলো হারমোনিক মিনের বিষয়। এরপরে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে মেডিয়ান। মেডিয়ানটা দেখো, আমাদের দেখা যায় যে মিডিয়া করতে গিয়ে আমাদের একটা ক্লাস লেগেছে, তো একদম ডিটেইলে যাব জাস্ট বিষয়গুলোকে রিমাইন্ড করার জন্য, যেহেতু তোমাদের লেকচারে আছে, তোমরা অলরেডি এই ক্লাসগুলো করেছো। এবং ওকে, মাঝে বোধহয় ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, এবারে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা মেডিয়ানটা হচ্ছে দুই রকম ছিল। একটা হচ্ছে তোমার আনগ্রুপ, গ্রুপ। আনগ্রুপের ক্ষেত্রে আবার দুই রকম অবজারভেশন অড হয়ে ভিন্ন রকম ফর্মুলা, ঠিক আছে? তো এইটা তোমাদের যেহেতু ক্লাসগুলো করা আছে বা লেকচারটা আছে, তোমরা অবশ্যই দেখবা, এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে আমরা আলোচনা করব। এরপরে হচ্ছে মোড। মোডের একটা ফর্মুলা আছে ফর গ্রুপ ডেটা, এল ইকুয়াল এম ও ইকুয়ালস হচ্ছে এল প্লাস ডেল ওয়ান ডিভাইডেড বাই ডেল ওয়ান প্লাস ডেল টু ইন্টু সি। আর আনগ্রুপ ডেটার জন্য কোনো ফর্মুলা নেই, সেখানে আমরা বলেছিলাম যে আহ, আহ, যেই সংখ্যাটা সবচেয়ে বেশিবার অকার করছে বা বেশিবার আসতেছে, সেটাকে আমরা বলছি মোড, বোডাল ভ্যালু। তোমার এখানে একটা এক্সাম্পল দেয়া আছে 2525785। এখানে 5 ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস আছে, 3বার আছে। তো এখানে 5 হচ্ছে আমার কি, মোড, মানে যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার থাকবে সেটাই হচ্ছে আমার মোডাল ভ্যালু বা মোড। তো এইভাবে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার গুলো আমরা করেছিলাম। প্রত্যেকটার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, মেরিটস, ডিমেরিটস আছে, আলাদাভাবে ইউজেস আছে, সেগুলো তোমরা দেখবে। এইখানে এইখানে কম্পারিজন দেওয়া আছে, টেকনিয়ান মিডিয়ান মোডের কম্পারিজন দেওয়া আছে। এটা যদি পড়ো তোমরা মিডিয়ান মোড সম্পর্কে আরো ডিটেইলস ধারণা পাবে। এরপরে কিছু কোশ্চেন আছে, ডেসক্রিপটিভ কোশ্চেন, এগুলো রেটিং দিলে তোমার লিমিটেশনস আছে, লিমিটেশন গুলো কি সেগুলো জানা দরকার আছে। সেন্ট্রাল টেন্ডেন্সি খুব ভালো একটা মেজার, স্ট্যাটিস্টিক্স খুব ভালো একটা টুলস, আমরা ব্যবহার করে থাকি খুব সহজেই এবং সব জায়গায় ব্যবহার করি, কিন্তু কিছু লিমিটেশনও আছে যেখানে আমরা আসলে পারি না ব্যবহার করতে। এরপরে বলেছিলাম সিমেট্রিক্যাল একটা বিষয়। আমরা এই যে অ্যাসিমেট্রি, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, এটা মেইনলি ডিসপারশনে গিয়ে আলোচনা করব, স্কিউনেসে আলোচনা করব।
এখানে একটা বিষয় জেনে রাখা দরকার, কোন একটা নির্দিষ্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি মিন মেডিয়ান মোডের মধ্যে মিনটা বড় থাকে, সবচেয়ে বেশি বড় থাকে, আর মোড ছোট থাকে, তাহলে এটা পজিটিভলি স্কিউড। আর উল্টাটা যদি হয়, যেমন মোড যদি বড় হয়, মিন যদি ছোট থাকে, তাহলে নেগেটিভলি, কারণ মিন বড় পজিটিভ নেগেটিভ। আর মিডিয়ানের ক্ষেত্রে আলাদা করে বলার কিছু নাই, কারণ একটা ডিস্ট্রিবিউশনের তিনটা টুলস, মিন মিডিয়ান মোড, মিডলে থাকে। মিন এবং মোডের মাঝখানে মিডিয়ানটাকে পাওয়া যাবে বা থাকবে। এটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় হচ্ছে মোড। মোড যদি তোমার আমরা কোনোভাবে ক্যালকুলেট করতে না পারি, যেমন ধরো মোডাল ক্লাস ফাইন্ড আউট করতে হয়। আমি এখানে একটু দেখিয়ে আসছি। তোমার কোন একটা মোডটাকে তোমার যদি বের করতে হয়, মডেল ক্লাস আগে আইডেন্টিফাই করতে হবে। যেমন এখানে মডেল ক্লাস হচ্ছে 60 থেকে 80, 30 হচ্ছে হাইয়েস্ট নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। তো পাশাপাশি যদি দুইটা ক্লাসই সেম নাম্বার অফ ফ্রিকোয়েন্সি থাকে, 30 পাশেরটাও 30 থাকলো, তখন মডেল ক্লাসটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করার সুযোগ কম। এই ক্ষেত্রে আমরা যেটা করি যে এই ফর্মুলা ইউজ না করে, ফর্মুলা দিয়ে মোড বের না করে, এখানে যে রিলেশনশিপটা আছে এম্পিরিক্যাল রিলেশনশিপ, সেটা দিয়ে বের করি। কিরকম ভাবে? মোড ইকুয়ালস হচ্ছে 3 মিডিয়ান মাইনাস 2 মোড। ঠিক আছে, 3 মিডিয়ান মাইনাস 2 মোড, এই ফর্মুলাটা ইউজ করে আমরা মোডটাকে ক্যালকুলেট করে। তিনটা হচ্ছে অ্যারিথমেটিক মিনের মধ্যে এখানে আলাদাভাবে তোমার দেয়া থাকে কোনো একটা প্রবলেমে বা এক্সাম্পল, তখন এভাবে এটা অ্যারিথমেটিক মিন বের করতে হয়। জাস্ট এক্সাম্পলটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর একটা গুরুত্বপূর্ণ আমরা করেছিলাম কম্বাইন ফাংশন এক্স বার বার 2 ডিভাইড বাই 1 প্লাস এক্স। দুইটা আলাদা গ্রুপের অবজারভেশন দেয়া আছে। যদি দেয়া থাকে তাহলে এটা কম্বাইনলি আমরা এই ফর্মুলার মাধ্যমে কম্বাইনলি বের করতে পারি। উদাহরণ দেয়া আছে এখানে। এরপরে কিছু এক্সাম্পল আমরা এখানে দিয়েছিলাম এবং এগুলো ক্লাসে করেছি, প্রত্যেকটা একদম ধরে ধরে করেছি, তোমাদের লেকচারে আছে। এখন এই পর্যন্ত যদি কারো কোনো অসুবিধা যদি থেকে থাকে, আজকে যে আলোচনা করলাম সেটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। তাহলে আমরা সেই বিষয়টা আবার আরেকবার আলোচনা করলাম সবার সাথে। কারো কি কোনো কনফার্ম আছে এই পর্যন্ত আলোচনায়? এই আজকের ক্লাসটা যে নিয়েছি, তোমরা কি বুঝতে পেরেছো? যে যতটুকু করেছি ততটুকু কি বুঝেছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। তারপর তো স্যার কোনো প্রবলেম পাইলে স্যার আপনাকে নেক্সট ক্লাসে স্যার সবাই বলবো স্যার। হ্যাঁ, শিওর। তাহলে আমরা 3টা চ্যাপ্টার আলোচনা করলাম আমরা আজকে। আরো 3টা চ্যাপ্টার আছে আমাদের, আমরা সেই আলোচনা নেক্সট ক্লাসে করতে চাই। তারপরে এই 3টা চ্যাপ্টারের মধ্যে যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে, কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে অবশ্যই মার্ক করে রাখবে। আমরা নেক্সট ক্লাসে সেটা সলভ করার চেষ্টা করব বা সেটার সমাধান করবো ইনশাল্লাহ। তো তোমরা একটু, যেহেতু রিভিউ ক্লাসটা নিচ্ছি, তোমরা একটু পড়াশোনার মধ্যে থেকো বা লেকচার গুলো একটু ঘেটো। তোমাদেরকে যেগুলো দেয়া হয়েছে সেই লেকচার গুলো দেখে তোমাদের প্রবলেম গুলো ফাইন্ড আউট করার চেষ্টা করো। আদারওয়াইজ রিভিউ ক্লাসের পরে কিন্তু আর আলোচনা করার সুযোগ থাকবে না এইভাবে ক্লাসে। যদি কোনো প্রবলেম থেকেও থাকে তাহলে প্রবলেম থেকে যাবে। তো এই জন্য আগামী নেক্সট একটা সপ্তাহের মধ্যে তোমরা লেকচার গুলো অ্যাটলিস্ট দেখো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। মানে 6টা চ্যাপ্টার, তো 6টা চ্যাপ্টার লেকচারে দেখবা। আমরা নেক্সট ক্লাসে বাদ বাকি আলোচনা করব। তারপরে হচ্ছে পরীক্ষা। পরীক্ষার বিষয়টা নিয়ে এখনো
কোনো ডিসিশনে আসিনি আমরা, বিশেষ করে আমি আর রাব্বি স্যার। আমরা দুজনে মিলে অবশ্যই একটা পদ্ধতি অবলম্বন করব, সেটা এমসিকিউ হোক বা শর্ট কোশ্চেন হোক, যে হোক বা ভাইবা হোক, এটা আমরা ডিপার্টমেন্টের হেড বা আমাদের কোর্স টিচাররা আছি, আমরা আলোচনা করে তোমাদেরকে জানাবো, এবং অবশ্যই তোমরা সেভাবে প্রস্তুতি গ্রহণ করবে এবং আমরা সবার পরীক্ষা একসাথে নিব ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে আপাতত এটুকুই। যদি কারো কোনো কোশ্চেন না থেকে থাকে আর আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আগামী ক্লাসে অবশ্যই যার যেখানে প্রবলেম সেটা ফাইন্ড আউট করে উপস্থাপন করবে, প্রবলেমগুলো উপস্থাপন করবে। আমরা সেটাকে সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেই শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার।